সার্থক আর স্রোতের কাণ্ড দেখে অবাক হয়ে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনির্বাণের মাকে বলতে থাকে, শোনো মা, এতটা অমানুষ কিন্তু আমি ছিলাম না, কিন্তু এখন হয়ে যাচ্ছি। তখনই অনির্বাণের মা এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে, তুমি কি বলতে চাচ্ছ? তোমার খারাপ হওয়ার পেছনে আমার হাত রয়েছে? আমি তোমাকে খারাপ বানাচ্ছি? তখন অনির্বাণ বলে, দেখো, তুমি খারাপ যদি নাও বানাও, তারপরেও কিন্তু তুমি কিন্তু আটকাচ্ছ না আমাকে। আমি যে রায়ের নামে এত কিছু ভাবলাম, তুমি কিন্তু একবারও বলনি যে না, এরকমটা হতে পারে না। তুমি অন্য কোনো ডক্টর দেখাও। আর তাছাড়া তোমার ডক্টর, সেই শ্রীবাস্তব, উনি বুঝতে পারলো না? কিছুই বুঝতে পারলো না, শুধুমাত্র একটা রিপোর্টের ভিত্তিতে উনি এতগুলো কথা বলে দিল, তাও তুমি কিচ্ছু বললে না? তখনই অনির্বাণের মা চমকে যায় আর বলতে থাকে, শোনো, তুমি না আমার ছেলে, তোমার জন্য আমার কষ্ট হয়, আর তোমার জন্য আমার খারাপ লাগে বলেই আমি তোমার পাশে আছি। তুমি তো চাও সবসময় যে আমরা চলে যাই, কিন্তু তোমার এই বিপদের দিনে তোমাকে ছেড়ে কিন্তু আমরা যেতে পারছি না। তাই তুমি প্লিজ এগুলো ভেবো না, তুমি ভুল ভাবছো। তখনই অনির্বাণ বলতে থাকে, না মা, আমি ভুল ভাবছি না। তুমি শুরু থেকেই রাইকে পছন্দ করতে না। কেন? রাই একটা সাধারণ ঘরের মেয়ে বলে? তুমি যদি শুরু থেকেই রাইকে পছন্দ করতে, রাইকে মেনে নিতে, তাহলে এত কিছু হতো না মা, এত কিছু হতো না। আজকে তোমার জন্যই এত কিছু হয়েছে। তুমি সবসময় আমার মনে রায়ের নামে বিষ ঢুকিয়েছো। তখন এই কথাগুলো শুনে অনির্বাণের মা অবাক হয়ে যায়। তারপরে অনির্বাণ বলতে থাকে, এখন রায় আমাকে কিছুতেই অ্যাকসেপ্ট করবে না। রায়ের কাছে কিছুতেই আমি যেতে পারবো না। তখনই অনির্বাণের মা বলতে থাকে, কেন যেতে পারবে না? আমি হসপিটালের মেন অথরিটির সাথে কথা বলেছি। রায়কে বুধবারে ছেড়ে দেবে। আর আমি রায়ের সাথে দেখা করার ব্যবস্থা করে দেব। তুমি ওকে কনভিন্স করবে, বুঝাবে, ওর মন গলানোর চেষ্টা করবে, তারপরেই বুধবারে এই বাড়িতে নিয়ে আসবে। বুঝতে পেরেছো? তখন অনির্বাণ বলে, না মা, স্রোত কিছুতেই আসতে দেবে না, আর রায়ও রাজি হবে না। বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে অনির্বাণের মা বলতে থাকে, কেন? রায় তোমার এখনো লিগেলি ওয়াইফ, তোমাদের এখনো ডিভোর্সটা হয়নি। আর তুমি ওর হাজবেন্ড, তুমি যা চাইবে তাই হবে। তুমি তোমার অধিকারটা খাটাও অনির্বাণ, অধিকারটা খাটাও। আর তুমি গিয়ে রায়কে নিয়ে আসবে। এই বললেই অনির্বাণ অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে রাইয়ের ঘুম ভেঙে গেছে। তখন রাই শুয়ে শুয়ে ভাবছে অনির্বাণের সে আগের বলা কথাগুলো, আর ভেবেই মনে মনে বলছে, অনির্বাণ, আমার না ভয় করে যে কখন তোমার সাথে দেখা হয়ে যায়। জানো তো, তোমার সাথে আমি দেখা করতে চাই না। কারণ তুমি না এতটাই সন্দেহ করতে করতে ছোট হয়ে গেছো না, আর আমাকে ছোট বানিয়ে ফেলেছো না, যে আমি আর কিছুতেই এগুলো মেনে নিতে পারছি না। কিছুতেই না। তাই আমি চাই না যে তুমি আমার সামনে আসো। কিছুতেই না। আমি জানি তুমি এখন জেনে গেছো তো যে আমার আসলে কি হয়েছে, আর জেনে নিশ্চয়ই নিজেকে নিজে দুষছো আর আমার কাছে ক্ষমা চাইছো। না, আর কিছুই হবে না। আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। তখনই নার্স আসে, এসে বলতে থাকে, কি ব্যাপার, আপনার ঘুম ভেঙে গেছে? তখন রাই বলে, হ্যাঁ। তারপরে নার্স বলতে থাকে, আজকে তো আপনাকে বেশ ফুরফুরে মনে হচ্ছে শরীরটা একটু ভালো না। আর কোনো সমস্যা আছে? তখন রাই বলতে থাকে, কাটা জায়গাটা একটু ব্যথা আছে। তখন নার্স বলে, এই ব্যথাটা একটু থাকবে, ভালো হতে একটু সময় লাগবে। বুঝতে পেরেছেন? ঠিক তখনই রায়ের মা আসে। তারপরে বলতে থাকে, রাই, কেমন আছিস মা তুই? তখন রাই বলতে থাকে, মা, তুমি, তোমার নাকি প্রেশারটা বেড়ে গিয়েছিল, আর তুমি নাকি কালকে সারাদিন এখানে ছিলে। কেন মা, তুমিও যদি অসুস্থ হয়ে যাও তারপরে? তখন রায়ের মা বলতে থাকে, তুই আমার কথা একদম ভাবিস না মা, তোর কথা ভাব। তখনই রায় বলতে থাকে, দাদা ভাই, দাদা ভাই কেমন আছে? তখন রায়ের মা বলতে থাকে, আর কেমন, সে আগের মতোই, আর কেমন থাকবে। আচ্ছা রাই, অনির্বাণ কিন্তু সে কালকে থেকে সারাদিন ছিল, একটু আগে শুনলাম বাড়িতে গেছে। তাই তুই কি একটু দেখা করতে পারতিস না? কারণ স্রোত ওকে নানান খারাপ কথা বলে নাকি অপমান করেছে, অনেক কিছুই বলেছে। স্রোত কি এটা ঠিক করছে বল? তখন রায় বলতে থাকে, না মা, স্রোত ঠিক করছে। স্রোত আমার ইচ্ছেটাই ও পূরণ করছে। কারণ আমি চাই না অনির্বাণের সাথে আমি দেখা করি। কারণ অনির্বাণ আমাকে যে অপমানগুলো করেছে না, সেই অপমানের ক্ষমা কোনোদিনও হয় না। তখন রায়ের মা অনেক বোঝানোর চেষ্টা করে রায়কে। তখন রায় বলে, না মা, এসব কথা আমাকে আর বলবে না। আমি কিছুতেই ওকে ক্ষমা করতে পারবো না। তখন এই কথা শুনে রায়ের মা অবাক হয়ে যায়। অন্যদিকে দেখা যাবে স্রোত কলেজে যায়। তখন ওর বন্ধুরা সবটা শুনে বলতে থাকে, এত কিছু হয়ে গেল, আর আমাদেরকে একটু জানানোর প্রয়োজন মনে করলি না? তখন স্রোত বলে, দেখ, এত হুট করে সবকিছু হয়ে গেছে না, যে আমার মাথাতেই ছিল না তোদেরকে বলার। তোরা কি প্লিজ কিছু মনে করিস না। আসলে যেদিন ধরা পড়েছে রোগটা, তার পরের দিনই সার্জারি, কি করে কি করব বল? তারপরে দেখা যাবে কিঞ্জল বলতে থাকে, তাই তো,
না, তুই যা করেছিস একদম ঠিক করেছিস। আর যে ডক্টররা সার্জারি করেছে তারা একদম বেস্ট ডক্টর শহরের। তোরা চিন্তা করবি না তুই। দিদিভাই একদম ঠিক হয়ে যাবে। তখন স্রোত বলে, হ্যাঁ, অপারেশন তো সাকসেসফুল হয়েছে। এখন আস্তে আস্তে দিদিভাই সুস্থ হওয়ার পালা। তারপরে দেখা যাবে কিঞ্জল বলতে থাকে, তা এসএস স্যার কি ওখানেই ছিল নাকি? তখন স্রোত বলতে থাকে, হ্যাঁ ছিল। তখন কিঞ্জল বলে, জানিস তো কালকে সারা দিন কিন্তু তোর ওখানেই ছিল মনে হচ্ছে, কারণ উনি রেকর্ড ভেঙেছে। এই এত বছরে উনি একদিনও ছুটি নেননি, কিন্তু কালকে কিন্তু অ্যাবসেন্স ছিল। যা শুনে স্রোত পুরো চমকে যায় আর বলতে থাকে, কি বলছিস তোরা? তখনই ও কিঞ্জলরা সবাই মিলে এগুলো নিয়ে মজা করতে থাকে। ঠিক তখনই সার্থক চলে আসে। সার্থককে দেখে সবাই ক্লাসে চলে যায়। ওইদিকে সার্থকের স্রোতের কথাগুলো মনে পড়ে। তারপরে মনে পড়ে বলতে থাকে, না না, এইগুলো আমি কেন ভাবছি? বাবা তো স্রোতের বিয়ে ঠিক করেছে, তাহলে আমি কেন স্রোতের কথা ভাবছি? এই ভেবে সার্থক এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। অন্যদিকে দেখা যাবে রায়ের কাছে বৌমনি আসে। এসে বলতে থাকে, তুমি এখন কেমন আছো রাই? তখন রাই বলে, আমি ঠিক আছি বৌমনি। তারপরে বৌমনি বলতে থাকে, জানো তো অনির্বাণের বাবা মা না খুব জেদ করছিল। আর অনির্বাণও এখানে এসে তোমার সাথে দেখা করার জন্য খুব জেদ করছিল, কিন্তু স্রোত কিছুতেই ওদেরকে ঢুকতে দেয়নি। তখন রায় বলতে থাকে, একদম ঠিক কাজ করেছে। জানো, এমনিতেও ঢোকার চেষ্টা করেছিল তোমরা না থাকার কারণে। নার্স ভাগ্যিস আমাকে বলেছিল, তখনই আমি আটকে দিয়েছিলাম। এদের সাথে আমি কথাও বলতে চাই না, এদের সাথে আমি দেখাও করতে চাই না। অনির্বাণ অনেকবার আসার চেষ্টা করেছিল, ওর মাও। তখন এই কথা শুনে বৌমনি বলতে থাকে, আচ্ছা রাই, আর একটা বার কি তুমি অনির্বাণের সাথে কথা বলে দেখতে পারতে না? তখন রাই বলেন, না বৌমনি, আমি অনির্বাণের সাথে আর কোনো রকম কোনো কথা বলতে চাই না। কোনো রকম কোনো কথা বলতে চাই না। আমার জীবনে ওর আর কোনো জায়গা নেই। আমি কিছুতেই আর ও বাড়িতে ফিরে যেতে চাই না। তখন এই কথা শুনে বৌমনিও অনেক বোঝানোর চেষ্টা করে। তখন রাই বলে, না, আমি এসব নিয়ে আর কোনো কথা শুনতে চাই না বৌমনি। তারপরে দেখা যাবে ডক্টর আসে আর এসে বলতে থাকে, রায়পূর্ণা, আপনি এখন ফিট আছেন তো? আপনাকে দেখে মনে হচ্ছে অনেকটা ভালো আছেন। তখনই রায় বলতে থাকে, হ্যাঁ ভালো আছি। তারপরেই ডক্টর রায়কে বলতে থাকে, শুনুন, যেরকম ভাবে এখানে থাকছেন না ওরকম ভাবেই কিন্তু থাকতে হবে। আপনি 3 মাস পর্যন্ত এরকম রেস্টে থাকবেন। সুস্থ হতে কিন্তু 3 মাস সময় লাগবে। তখনই রায় বলতে থাকে, কি বলছেন ডক্টর? 3 মাস সময় লাগবে? তার মানে আমি চাকরিতেও জয়েন করতে পারবো না? তখন ডক্টর বলে, দেখুন, আপনি পারবেন, তারপরেও একটু সাবধানে তো থাকতে হবে। তখনই স্রোত চলে আসে। তারপরে ডক্টর বলতে থাকে, কি স্রোত, এখন কি আর কান্না পাচ্ছে? তখন স্রোত বলতে থাকে, না না স্যার, এখন আর কান্না পাচ্ছে না। তখন ডাক্তার বলে, কান্না পেলে কান্না করবে। তখন স্রোত বলে, মানুষ তো দুর্বল ভাববে স্যার। তখন ডক্টর বলে, না, কেউ দুর্বল ভাববে না। তারপরেই স্রোতকে সবকিছু ডক্টর বুঝিয়ে দেয়। তারপরে ডক্টর চলে গেলেই স্রোতকে রায় বলতে থাকে, আচ্ছা স্রোত, আমি 3 মাসের মধ্যে চাকরিতে জয়েন করতে না পারলে কি করে হবে? 3 মাস আমাদের সংসারটা কি করে চলবে রে? আমার একা আয়ের উপরেই তো সংসারটা চলতো। তখন স্রোত বলতে থাকে, দিদি ভাই তুই না এগুলো নিয়ে একদম চিন্তা করবি না। একদম না। যা হওয়ার তাই হবে। বুঝতে পেরেছিস? তুই সংসারের জন্য অনেক কিছু করেছিস। তাহলে কেন ভাবছিস যেরকম ভাবে থাকতে হবে সেরকম ভাবেই তুই থাকবি? তখন এই কথা শুনে রায় অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে রায়ের ছুটি হয়ে যায়। আর স্রোত রিসেপশনে গেলেই সেখানে সার্থক আগে থেকেই সব বিল পরিশোধ করে রিলিজ করিয়ে সে কাগজটা নিয়ে দাঁড়িয়ে থাকে। তখন স্রোত বলতে থাকে, স্যার আপনি সব পরিশোধ করে দিলেন? আমার কাছে তো টাকা ছিল। তখন সার্থক বলে, দেখো, বাবা আমাকে সবকিছু দায়িত্ব দিয়ে দিয়েছে, আর বাবার কথা আমি অমান্য করতে পারবো না। বুঝতে পেরেছো? তাই এত কিছু তোমাকে ভাবতে হবে না। তখন স্রোত বলতে থাকে, আঙ্কেল আমার জন্য যা করলো আমি কোনোদিনও ভুলবো না। আঙ্কেল যদি আমার আমার মাথার উপর বাবার মতো করে না থাকতো, তাহলে এত কিছু করা আমাদের সম্ভব হতো না। তখন সার্থক বলতে থাকে, হ্যাঁ, বাবা কখন জানি মেয়েকে নিজের বাড়িতেই পার্মানেন্টলি নিয়ে নেবে। বুঝতে পেরেছো? তখন এই কথা শুনে স্রোত অবাক হয়ে সার্থকের দিকে তাকিয়ে থাকে। তখন সার্থক বলে, কি দেখছো? তারপর রায়ের কাছে গেলেই রায়কে রেডি করিয়ে দেয় নার্সরা আর বলতে থাকে, আপনাকে যেরকম ভাবে রেখেছি এখানে ঠিক ওরকম ভাবে কিন্তু থাকবেন, ঠিক আছে? একটুও কিন্তু নড়াচড়া করবেন না বেশি, আর এক্সারসাইজ গুলো করবেন। তখন রায় বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে বৌমনিও দাঁড়িয়ে আছে। তখনই স্রোত আর সার্থক আসে। তারপর সার্থক আর স্রোত রায়ের সামনে ঝগড়া শুরু করে দেয় রায়কে নিয়ে যাওয়ার জন্য। তখন সার্থক বলতে থাকে, বাবা আমাকে বলে দিয়েছে দিদিকে একদম বাড়ি অব্দি পৌঁছে দিতে। বুঝতে পেরেছো? তোমার এত চিন্তা করার দরকার নেই, যাও তো। তখন বৌমনি বলতে থাকে, স্রোত, এত বাড়াবাড়ি করো না, চলো। যেহেতু উনি নিয়ে যেতে চাইছে আর ওনার শরীরে না জোরও বেশি, চলো। তারপরে এই বললেই দেখা যাবে রায়কে টেনে নিয়ে যেতে লাগে সার্থক। আর সবাই মিলে রায়ের সাথে খুব কথা বলতে থাকে। তারপরেই রায় খুব খুশি হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও।